করিমপুর নামে এক গ্রামে মানিক নামে একজন লোক তার স্ত্রীকে নিয়ে বাস করত। মানিক ছিল যেরকম কর্মশীল সেই রকম উদার মনের মানুষ। ওর কাছে ঘরের পরিচালনা করার জন্য একটি দুধেলা গরু ছিল। ওই গরুর দুধ বিক্রি করে মানিক ও তার স্ত্রী খুব সহজে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় হয়ে যেত। আরে মানিকদা, আমার পাশের বাড়ির একজন কাকিমা জিজ্ঞেস করছিল সবাইকে দুধ দেওয়ার পরে আর দুধ বাঁচে কিনা। না বৌদি, এখন তো সেরকম দুধ বাঁচে না। কেন, কি হয়েছে? আরে তোমার গাইয়ের দুধ এতটাই ভালো যে ওনার ওখানে একদিন ক্ষীর বানিয়ে পাঠিয়েছিলাম, তখন থেকেই পিছন আর ছাড়ে না। এখান থেকে উনিও দুধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আরে বৌদি, এখন তো মাত্রই একটাই গরু আছে, এর উপর আর কত জোর খাটাবো, তোমরাই বলো। হ্যাঁ বৌদি, এটা তো সবাইকে মানতেই হবে। মানিকের গায়ের দুধ গ্রামে সব থেকে সেরা। গ্রামবাসীরা দুধ নিয়ে চলে যায়। তখন ওখানে মানিকের বউ ললিতা এসে পড়ে। কি বলছিল ওরা সবাই? আরে না না, তেমন কিছু না, শুধু বলছিল যে আমাদের গাই নাকি খুব ভালো দুধ দেয়। প্রতিদিন ওরা একই কথা বলে যায়, আমাদের গায়েকে এভাবে নজর লাগিয়ে দেয় ওরা। আরে এরকম কিছুই হয় না, তুমি আমাকে কিছু বলতে এসেছিলে নাকি? হ্যাঁ, ওই আমি ভগবানের জন্য একটু ক্ষীর বানাতাম, তাই দুধ লাগতো, আমাকে একটু দুধ দাও। দুধ তো নেই গো, সব দুধ তো শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি গাইকে ভালো করে খাবিয়ে টাবিয়ে বেঁধে ঘরে চলে এসো। ঠিক আছে। এইভাবে মানিক আর ললিতার জীবন খুব ভালো কাটছিল। একদিন সকালে মানিক ঘরের বাইরের লোকদের দুধ মেপে দিচ্ছিল আর ললিতা ঘরের কাজে ব্যস্ত ছিল। তখন হঠাৎ ও কিছু আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। আরে মানিক, এটা কি হলো? কেন, কি হয়েছে? আরে এই দুধ আমি ঘরে নিয়ে গিয়েছিলাম আর যেই গরম করলাম অমনি কেটে গেল। আরে এটা কিভাবে হলো? কোথাও তুই আমাকে আগের পুরনো দোয়ানো দুধ দিসনি তো? না না কাকি, আমি এরকম কেন করব? তুমি এক কাজ করো, এখন আমি সবে দুধ দোয়ালাম, তুমি এই তাজা দুধ ঘরে নিয়ে যাও। এই বলে মানিক কাকিমাকে দুধ দিতে না দিতেই পাশ থেকে একটা কাকা এসে বলে, মানিক ভাই, আজকে তো তুমি আমাকে ঘরে বোকা শুনিয়েই ছাড়ালে। কেন, কি হয়েছে কাকা? মানিক, এই একটু আগেই আমি তোমার কাছ থেকে দুধ নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেই গরম করতে বসিয়েছি অমনি দুধ কেটে গেছে। কি বলছো কি কাকা? এখনই তো তোমার সামনে দুধ ডুবিয়ে দিলাম। আচ্ছা, তোমার বাসনটা খারাপ ছিল না তো? আরে মানছি ওনার বাসনটা নয় খারাপ আছে, তা বলে কি সবার বাসন খারাপ নাকি? এই দেখো, এই দুধটাও কেটে গেছে। একের পর এক সব লোকজন এসে মানিকের কাছে দুধের সমস্যা বলতে থাকে। এই দেখে ললিতা চুপ না থেকে সামনে এসে বলতে থাকে, আরে আরে, আপনারা সবাই একটু শান্ত হন। হতে পারে আজকে হয়তো আমাদের দুধের বাসনে কোনো গন্ডগোল আছে। আপনারা এক কাজ করুন, আপনারা সবাই কালকে এসে তাজা তাজা দুধ নিয়ে যাবেন। একের পর এক সবাই ওখান থেকে চলে যায়। মানিক আর ললিতা চিন্তায় পড়ে যায়। আজকে সবার দুধ কেটে গেল, ভগবান না করুক কালকে যেন এরকম দৃশ্য আবার না ঘটে। তুমি চিন্তা করো না গো, দেখবে কালকের এরকম কিছুই হবে না। দেখা যাক, তোমার কথাই যেন ঠিক হয়। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। পরের দিন সকালে মানিক দুধ দোয়ানোর জন্য গরুর পাশে চলে আসে আর সবাই দুধ নেবে বলে দাঁড়িয়ে আছে। আরে মানিক, দাঁড়া দাঁড়া, তুই দুধটাকে আগে নিজের ঘরে গরম করে দেখ। কে জানে আগের দিনের মতন যদি আজকেও দুধটা কেটে যায়, তাহলে আমার পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে ঘরে দুধ নিয়ে যাওয়ার। সেই জন্য বলছি, দুধটা আগে তুই গরম করে দেখে নে। ঠিক আছে, আমি এখনই ললিতাকে বলছি। ললিতা, ও ললিতা, একটু বাইরে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? ললিতা, এ নাও দুধের পাত্র, একটু গরম করে দেখো তো দুধ ঠিক আছে কি নেই। ললিতা দুধের পাত্রটা ঘরে নিয়ে এসে উনুনে বসিয়ে দিল। একটু গরম হওয়ার পরে দুধটা কেটে গেল। ললিতা ওই দুধের পাত্রটা নিয়ে বাইরে এলো আর বলতে লাগলো, হ্যাঁ গো, শুনছো, দুধ তো কেটে গেল। আরে
মনে হয়েছে তোমাদের গরুর কোনো সমস্যা হয়েছে, গিয়ে ডাক্তার দেখাও। যখন ঠিক হয়ে যাবে তখন আমাদেরকে একটু জানিয়ে দিও। হ্যাঁ, এই বলে সবাই দুধ না নিয়ে চলে গেল। আর মানিক আর ললিতা তাদের দেখতে লাগলো। কি হয়েছে গো আমাদের গাইয়ের? আমি প্রথমেই বলেছিলাম যে ওকে সবাই নজর লাগিয়ে দেয়, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আরে এখন আমি কি করব? এক কাজ করি, ওকে নিয়ে একবার গ্রামের পশু চিকিৎসালয় থেকে ঘুরে আসি। ঠিক আছে। মানিক পশু চিকিৎসালয়ে গেল আর ডাক্তারকে সব বলল। তোমার গরুর কোনো কিছু হয়নি, ও ঠিক আছে। একটু কিছুদিন ওয়েট করো, তারপরে ধীরে ধীরে দুধও ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ডাক্তারের কথা শোনার পরে মানিক ঘরে ফিরে এলো। কি বললো ডাক্তারবাবু? তেমন কিছু না, শুধু বলল কিছুদিন অপেক্ষা করো, একা একা নাকি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। পরের দিন সকালে মানিক আবার গায়ের দুধ দুতে গেল আর দুধ দুয়ে নিয়ে ঘরে ফিরে এলো। ললিতা, এই দুধটা গরম করো তো। ঠিক আছে, দাও। ললিতা দুধ গরম করার জন্য উনুনে বসিয়ে দেয় আর দেখতেই দেখলো দুধ আবার কেটে গেল। এই দেখো গো, এই দুধটাও কেটে গেল। এখন কি হবে ললিতা যদি এরকম ভাবে চলে? আমার কাছে যেটুকু টাকা পয়সা ছিল সব তো ঘর ঠিক করতেই খরচ করে দিয়েছি। এখন আমার কাছে একটা কানাকড়িও নেই। তুমি চিন্তা করো না, দেখবে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, দেখি কি হয়। বেশ কিছুদিন ধরে মানিক এইভাবেই গরুর দুধ নিয়ে আসে আর যখনই গরম করতে দেয় তখনই কেটে যায়। আর কতদিন এভাবে চলবে? এভাবে চললে আমরা কিভাবে সংসার টানবো? আমাদের কাছে এতটা পনির জমে যাচ্ছে, এগুলোকে আমরা কি করব? তোমার মনে আছে যখন আমরা একবার শহরে গিয়েছিলাম, তখন ওখানে পনির মোমো খেয়েছিলাম? হ্যাঁ, খেতে তো বেশ সুস্বাদু ছিল, কিন্তু এক মিনিট, তুমি আবার ওইটা বলতে চাইছো না তো যে আমরা ওই পানিরের মোমো বানিয়ে বিক্রি করব? একদম ঠিক ধরেছো তুমি। চলো না, আমরা গ্রামে পনিরের মোমোর ঠেলা লাগাই। দুধ তো বিক্রি হচ্ছে না, কোনো না কোনোভাবে এই পনিরগুলো আমাদের কাজে আসবে। কথাটা তো তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমাদের কাছে তো কোনো ঠেলা গাড়ি নেই, কি হবে এখন? আরে তুমি চিন্তা করছো কেন? কারোর কাছ থেকে ঠেলা ধারে নিয়ে এসো না। যখন আমাদের কাজ ভালো চলবে তখন না হয় আমরা নিজেদের ঠেলা কিনে নেব। ঠিক আছে, আমি তাহলে ভোলার ওখানে গিয়ে একটা ঠেলা ধারে নিয়ে আসি। হ্যাঁ, ততক্ষণে আমি মোমো বানানোর ব্যবস্থা করছি। এই বলে ললিতা মোমো বানানো শুরু করে। সবাই তো অসাধারণভাবে মোমো বানায়, আমি একটু আলাদাভাবেই বানাবো। হ্যাঁ, আমি মটকা পনির মোমো বানাবো। কিছুক্ষণের মধ্যে মানিক ঠেলা নিয়ে এলো আর ললিতা মোমো বানিয়ে ঠেলার উপর রেখে দিল। আরে এই মটকার মধ্যে জল? আমার এই মোমো মটকা পনির মোমো। এটা দেখতেও যেরকম আলাদা, সেরকম লোকেও আমাদের দোকানের দিকে আকর্ষণ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার চলো ঠেলা লাগাতে। মানিক আর ললিতা একসাথে ঠেলা লাগাতে চলে যায়। গ্রামের মোমো ঠেলা দেখে লোক তাদের দিকে আসতে লাগে। আরে মানিক, দুধের ব্যবসা বন্ধ করে এই মোমোর ঠেলা লাগিয়েছিস? হ্যাঁ কাকি, আসো আসো, একবার মোমো খেয়ে দেখো। আরে মানিক, কই আমাকে এক প্লেট দে দেখি। মানিক সবাইকে মোমো দিল। মোমো খেয়ে সবাই ওদের প্রশংসা করছে। আরে বাহ বাহ, বেশ ভালো, খেতে মজা পেয়ে গেলাম। এরকম টেস্টি মোমো আমি তো আগে কখনো খাইনি। হ্যাঁ ঠিক বলেছো বৌদি, এই মোমো তো খুব সুন্দর খেতে। মানিক, এক কাজ কর, আমার জন্য 2 প্লেট প্যাক করে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, একদম, এখনই দিচ্ছি। মানিক আর ললিতা সন্ধে অবধি মোমো বিক্রি করছে আর রাত হতে না হতেই ওদের ঠেলা পুরো খালি হয়ে গেল। দুজনে হাসি খুশিভাবে ঘরে ফিরে যায়। আজ প্রথম দিন আমাদের এতটা আয় হলো, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক
ঠিক বলেছ, এই কাজটা খুব সুন্দর আর এতে আয়ও ভালো। মানিক আর ললিতা কিছুদিন এইভাবে গ্রামে ঠেলা লাগাতে থাকে। একদিন হঠাৎ ললিতার মাথায় একটা বুদ্ধি এলো। ওই শুনছো, চলো না আমরা শহরে গিয়ে মোমো বিক্রি করি। হঠাৎ তোমার আবার কি হলো? তুমি এরকম বলছো? না, আমি ভাবছিলাম এখানে তো আমরা 20 টাকায় 1 প্লেট বিক্রি করি, কিন্তু শহরের লোক 1 প্লেট 50 টাকায় কেনে। ওখানে গেলে আয়ও বেশি হবে। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি গিন্নি। তাহলে কালকে শহরে যাব। মানিক আর ললিতা ঠেলা নিয়ে শহরের দিকে যেতে লাগে। তখনই গ্রামের লোক ওদের পিছনে লাগে। আরে মানিক, আজকে এই ঠেলা নিয়ে কোথায় চললে? কাকি, আজকে আমরা শহরে ঠেলা লাগাতে যাচ্ছি, ওখানে আয় বেশি হবে। কথাটা ঠিক বলছো। তোমার মটকা পানির মোমো তো সত্যিই অসাধারণ। যাও যাও, শহরে গিয়ে অনেক টাকা কামাও। মানিক আর ললিতা শহরে গিয়ে মোমোর ঠেলা লাগিয়ে নেয়। ওদের ঠেলা একটা বড় হোটেলের সামনে ছিল। হোটেলের মালিক খুব খিটখিটে ছিল। হোটেলের সামনে ঠেলা দেখে মালিক তার গার্ডকে বলে, কি ব্যাপার? এ সামনে কারা? নোংরা করতে এসেছে, সরাও ওদের। না মালিক, ওদের সরাতে পারবো না। ওরা সরকারি জায়গায় ব্যবসা করছে। আচ্ছা চলো, ঠিক আছে, থাকতে দাও। এমনিতে আমার হোটেলে সব থেকে বড় বড় লোকরা আসে, ওরা এরকম ছোটো জায়গায় মোমো খেতে যাবে না। বিক্রি না হলে ওরা একা একাই চলে যাবে। হোটেলের মালিক ওখান থেকে চলে যায়। আর সন্ধ্যাবেলায় এসে দেখে মানিকের ঠেলায় অনেক ভিড় জমে গেছে। এই দুকড়ি ছোট লোক আমার হোটেলে বড়াবড়ি করতে চায়, এদের তো এবার ব্যবস্থা নিতেই হবে। হোটেলের মালিক মানিকের ঠেলার সামনে এসে বলতে লাগলো, এই শোনো, 1 প্লেটের দাম কত? 50 টাকা। এই টাকায় তো আমার হোটেলের একটা জলের বোতলও হয় না। শোনো, আমি তোমাকে ভালো মুখে বোঝাচ্ছি, এখান থেকে তোমার ঠেলা সরিয়ে নাও। আমার হোটেলে আসা লোকদের তোমার এই ঠেলা একদম ভালো লাগে না। আপনার কাস্টমারদের যদি ভালো না লাগে তাহলে আপনি ওনাদের বলুন, ওনারা যেন এদিকে না তাকায়। আমার ঠেলা তো এখানেই থাকবে। ঠিক আছে, আমিও দেখি, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। মানিকের এই কথা শুনে হোটেল মালিকের অনেক খারাপ লাগে, কিন্তু ওখানে অনেক ভিড় থাকায় হোটেল মালিক চুপচাপ চলে যায়। রাত হয়ে যেতে মানিক আর ললিতা নিজের গ্রামে ফিরে আসে। শহরে তো খুব ভালো আয় হলো আমাদের। হ্যাঁ, এই সব কিছুই তোমার জন্যই সম্ভব হয়েছে। কি যে বলো না তুমি, এবার আমার প্রশংসা করা বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। কালকে তো আবার শহরে যেতে হবে নাকি? মানিক আর ললিতা পরের দিন শহরে নিজেদের ঠেলা লাগিয়ে দেয়। আর ওদের সকাল থেকেই ভিড় জমতে শুরু হয়ে গেছে। আরে বাহ, তোমাদের মোমো তো অনেক সুন্দর খেতে। আমি এরকম সুন্দর মোমো আগে কখনো খাইনি। এক কাজ করো কাকিমা, তুমি আমার জন্য 4 প্লেট মোমো প্যাক করে দাও। আর কালকে আমি আমার বন্ধুদেরকেও এখানেই নিয়ে আসবো মোমো খেতে। আরে শোনো না, ওখানে কত ভিড় জমেছে, এই হোটেলে তো অনেকবার খেয়েছি, চল না একবার ওখানে খাই। কাস্টমারের মুখে এই কথা শুনে হোটেলের মালিক ক্ষিপ্ত হয়ে ম্যানেজারকে বলে, এই ঠেলার জন্য তার আয় কমে গেছে। ম্যানেজার বাবু, এই মোমো ঠেলাটার জন্য হোটেলে কোনো কাস্টমার আসছে না। এক্ষুনি তুমি এর ব্যবস্থা করো, নয় ভেবো না তোমার আর এই কাজ নেই। পরে ওর পাশে গিয়ে তুমিও একটা ঠেলা লাগিয়ে নিও। না না, ওর পাশে কোনো ঠেলা লাগাবো না। ওর ঠেলা যখন থাকবে না তখন আমার ঠেলা লাগানোর কোনো প্রয়োজনই হবে না। আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা আমি করছি। রাত হয়ে গেলে মানিক আর ললিতা গ্রামের দিকে ফিরছিল। ট্রাক এসে মানিককে ধাক্কা মারে। ললিতা মানিককে আগে হসপিটালে নিয়ে যাওয়া ঠিক মনে করলো। ডাক্তারবাবু, এখন কেমন আছে উনি?
এখন তো উনি ঠিক আছেন, লেকিন কিছুদিন ওনার বিশ্রাম প্রয়োজন। ঠিক আছে, এটা কি হলো তোমার? উফ মাগো, ললিতা আমার কথা শোনো, এই হসপিটালে অনেক খরচা হবে। তুমি এক কাজ করো, তুমি আমার জায়গায় গিয়ে ঠেলা লাগাও। উফ, কিন্তু তোমাকে এই অবস্থায় ছেড়ে আমি যাই কি করে? আমার কথা শোনো, তুমি ঠেলা লাগাও, তবেই তো এখানে চিকিৎসার টাকা জোগাড় হবে, বুঝলে? ললিতা মানিককে হসপিটালে রেখে পরের দিন থেকে ঠেলা লাগাতে চলে আসে আর মোমো বিক্রি করা শুরু করে দেয়। ললিতাকে দেখে হোটেলের মালিক ম্যানেজারকে বলতে লাগলো, এসব কি? তুমি তো বলেছো ঠেলা লাগবে না, তবে এটা কি? আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা আমি করছি। রাত হয়ে গেল। ললিতা ঠেলা নিয়ে ফিরতে লাগে। তখন একটা গাড়ি এসে ওর ঠেলায় জোরে ধাক্কা মারে। হঠাৎ তখন কেউ একজন ললিতার হাত ধরে সরিয়ে নেয়, যার ফলে ও বেঁচে যায়। কে আপনি? আর আপনি আমাকে কেন বাঁচালেন? আসলে আপনি যেখানে ঠেলা লাগান ওর সামনে হোটেলের মালিক আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, আর আজকে আপনাকে মারতে চেয়েছিল। আসলে ওরা আপনার মোমো দেখে হিংসা করে, সেজন্য আপনাকে মারতে চেয়েছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, এগুলো নিয়ে আমরা পুলিশের কাছে যাব। ললিতা হোটেলের গার্ডের সাথে পুলিশ স্টেশনে গিয়ে হোটেলের মালিকের প্রতি অভিযোগ জানায়। আপনারা যে অভিযোগ করেছেন, কিন্তু তার প্রমাণ কোথায়? স্যার, আমি ওদের দুজনের ভিডিও বানিয়েছিলাম, এতে আছে। ঠিক আছে, তাহলে তো ওই হোটেলে মালিকের আর পালানোর কোনো উপায় নেই। গার্ড নিজের ফোনে রেকর্ড করা ভিডিওটা পুলিশকে দেখালো। কিছুক্ষণ পর পুলিশ হোটেলের মালিক আর ওর ম্যানেজারকে গ্রেপ্তার করলো। ও আচ্ছা, এই সময় পিছলে তাহলে তুমি আমার নুন খেয়ে আর আমারই সাথে বেইমানি? আমি আপনার সাথে কোনো বেইমানি করিনি, বরং আমি আপনার উপরে হওয়া একটা পাপ থেকে আপনাকে বাঁচিয়েছি। তুই আমাকেও ফাঁসিয়ে দিলি? আমাকে যদি বলতিস তাহলে তোকে তো আমি অনেক টাকা দিতাম। পুলিশ ওদের দুজনকে ধরে লকআপে ভরে। কোর্ট ওদের কাছ থেকে ক্ষতিপূরণের সমস্ত টাকা নেয়। কিছুদিন পর মানিক সুস্থ হয়ে ওঠে আর নিজের ঠেলা কেনে। তারপর ওরা নিজেদের পনির মোমোর ব্যবসা আবার চালু করে। একের পর একদিন যতই কাটতে লাগলো, মানিক আর ললিতার পনির মোমোর স্বাদ লোকের ততই পছন্দ হতে লাগলো। এইভাবেই সুখে দিন কাটতে লাগলো তাদের।